কেউ ফুসলিয়ে যদি বন্ধু নিয়ে বার করে দেয় তারপরে কোনো রাস্তা খারাপ ছেলেদের সঙ্গে পাল্লায় পড়েছে বা হয়েছে, এটা এর জন্য দায় কে? সরকারের দায় নাকি? মেয়েটি যদি তার বাড়িতে থাকতো, বাড়ি থেকে বেরোতো, আমি বলতাম তার বাবা মা তাকে ছেড়ে দিয়েছে, আলাদা কথা। কিন্তু যখনই সেটা হোস্টেলে আসে সেখানে কতগুলো নির্দিষ্ট নিয়মে থাকতে হয়। মনোমালিন্য ছোটোখাটো ব্যাপারে অনেক কম হয়, এটা আছে, আমাদের চিরকাল ছিল, আগামী দিনেও থাকবে না। আমাদেরটা তো ওই রকম সিপিএমের মতন রেজিমেন্টের দল নয়, বা কেন্দ্রীয় সরকারের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী ন্যাশনাল ক্রাইম রেকর্ড বলেছে কলকাতা হচ্ছে এখনও পর্যন্ত নিরাপদ শহর। ভারতবর্ষের 5টা রাজ্যকে ধর্ষক রাজ্য হিসেবে চিহ্নিত করেছে 5টাই বিজেপি শাসিত রাজ্য। বছর এনসিসি করেছি, স্কুলে করেছি, কলেজে করেছি, 2 বছর টেরিটোরিয়াল আর্মি করেছি। আর আমি খুব ডিসিপ্লিনটার সম্পর্কে কোনো মানে বাড়ির মেয়ে, আমার ছেলে মেয়েদেরও বলি, নাতিদেরও বলি, ডিসিপ্লিনটা মানার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলে চলে যাওয়ার পরেও আমার একজন লোকও যাবে না। আপনি বসে থাকবেন, যদি দেখেন একজন লোক উঠে গেছে তাহলে আপনিও উঠে যাবেন। বিজয় সম্মেলন হবে, বিজয় সম্মেলন হবে। সামনে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত যারা বিরোধী দলগুলো রয়েছে সকলেই মাঠে ঝাঁপিয়েছে। তার পরিপ্রেক্ষিতে শাসক দলও কিন্তু এর অন্যথা করেনি, মাঠে অলরেডি নেমে পড়েছে বিজয়া সম্মেলনীকে ঘিরে, এবং একের পর এক শাসক দলের তরফে বিভিন্ন জেলা জুড়ে বিজয়া সম্মেলনের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে দলের একজন প্রবীণ নেতাদের গলায় বিজয়া সম্মেলনীতে এক রকম সুর, এবং কর্মীদের পাঠ দেওয়ার ক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে কিছু গোষ্ঠীদ্বন্দ্বের কিছু পাঠ তারা হয়তো দিতে চাইছে, যে সামনে যেহেতু নির্বাচন, সেক্ষেত্রে এই ধরনের যদি কোনো মনোমালিন্য দলে থেকেও থাকে সেগুলো যেন তারা এড়িয়ে যায়। গতকাল শোভনদেব চট্টোপাধ্যায়ও গিয়েছিলেন খড়দা, তার বিধানসভা এলাকা খড়দায় বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে যোগ দিতে, এবং সেখানে কি হয়েছে আমি একটু সংক্ষেপে জেনে নেব। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দাদা, বাংলা হ্যান্ড আপনাকে স্বাগত। গতকালের ঘটনা নিয়ে সমাজ মাধ্যমে বিভিন্ন রকম কথা চাউর হয়েছে, যে হল নাকি ফাঁকা ছিল, আপনি সেখানে দরজা বন্ধ করে দিতে বলেছেন যাতে কর্মীরা না বেরোতে পারে, এবং আপনি এরকমও বলেছেন, শোনা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও যদি আপনাকে বলে আপনি এই বয়সেও কড়া রৌদ্রে দাঁড়িয়ে থাকতে পারবেন। কারা কি লিখছেন আমি বলতে পারবো না। আমার মনে হয় যে পশ্চিমবাংলায় যত কোনো বিজয়া সম্মেলন হয়েছে, এটা হয়তো ওয়ান অফ দ্য বিগেস্ট। এত লোক ছিল, ছাপিয়ে গিয়েছিল হল, আমরা চেয়ার দিতে পারিনি লোককে, তার জন্য বহু লোককে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল, কারণ অনেক বড় হল নিয়েছিলাম। আমাদের গোটা খড়দা ব্লকে আর টাউন, যেখানে গ্রাম আমার, সেখানেতে আমরা সমস্ত জায়গায় হল খুঁজেছিলাম, পাইনি। কারণ এখন আমরা রিস্ক নিতে পারি না বাইরের কিছু করবার, কোনো প্রোগ্রাম করবার। তো শেষ পর্যন্ত খড়দার সব থেকে বড় হল, টাউন এবং গ্রাম মিলিয়ে সব থেকে যে বড় হল, যেখানে 1000 চেয়ার বসানো যায়, সেই হলে আমরা করছিলাম। সেখানে এত লোক এসে গেছে যে আমরা অনেককে চেয়ার দিতে পারি, তার দাঁড়িয়েছিল। এখন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বক্তৃতা শুনতে শুনতে যখন অনেকের বলা হয়ে গেছে, আমার টার্ম এসছে যখন, তখন আমি বলেছি যে আমি দেখেছি কয়েকজনকে বেরিয়ে যেতে। তারা মিটিং চলাকালীন, আমি চাই না যে কোনো কর্মী বাইরে চলে যাবে, দীর্ঘক্ষণ যদি হয় থাকবে, অল্পক্ষণ যদি হয় থাকবে, কিন্তু পার্টির মিটিং যতক্ষণ শেষ হচ্ছে। কি ওই কথা বলেছেন যে দরজা বন্ধ করে দেওয়ার, মিটিং শেষ হবে তারপর দরজা খোলা হবে? হ্যাঁ, কিন্তু খোলাই ছিল, বন্ধ করা হয়নি। অনেকে একটু চা খেতে গেছে বাইরে, এরকম হয়েছে আর কি। তাও কিন্তু আমি যে মুহূর্তে এই কথাটা বলেছি, একদম উইদিন 5 মিনিটস সমস্ত ছেলে ঘর ঢুকে গেছে। আবার এটা হয় কি, যারা দাঁড়িয়েছিল তাদের সিট থেকে উঠে কিন্তু একটা লোকও যায়নি, যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। কারণ একজনই তো বক্তৃতা করেনি, গান হয়েছে, বক্তৃতা হয়েছে, সৌগত বলেছে, দেবরাজ বলেছে, আমাদের পার্টির লিডাররা বলেছে, শেষ বক্তা আমি।
মানে সেইখান থেকে কি ওই বিষয়টা যে আপনাদের দলের নেত্রী এখনো বললে আপনি এই বয়সেও দাঁড়িয়ে থাকতে পারবেন? আমি ডিসিপ্লিনের কথা বলছিলাম, যে আমি যখন এসেই প্রথমে শুরুতে বলে দিয়েছিলাম যে মিটিং চলাকালীন কেউ বাইরে যাবে না। আমি দেখলাম কয়েকজন বাইরে গেছে, তখন আমি বললাম যে আমাকে যদি আজকে আমার মুখ্যমন্ত্রী বলেন, তিনি আমার থেকে অনেক ছোট, কিন্তু তবুও তিনি আমার নেত্রী, তিনি যদি বলেন যে দুপুর রোদ্দুরের মধ্যে গিয়ে ব্রিগেড প্যারেডগ্রাউন্ডে দাঁড়িয়ে থাকতে হবে, আমি দাঁড়িয়ে থাকবো, কারণ সি ইজ মাই লিডার। তিনি আমাকে যদি নির্দেশ দেন আমি তাই পালন করব। আমিও চাই যে আমাদের যারা কর্মী, তারা পার্টির মিটিং যতক্ষণ চলবে ততক্ষণ তারা যদি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে থাকবে, যদি 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় দাঁড়িয়ে থাকবে, কারণ আমার চেয়ার নেই। আর এই হলটা পুরো চেয়ার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছিল। তারপরে ওই সাইডে বাঁধিয়ে কিছু দিকটা গেট, ওইদিকে কিছু এন্ট্রান্স জায়গা ছিল, সেটা একদম সম্পূর্ণ ভর্তি হয়ে গিয়েছিল। ফলে একটা বসার জায়গা ছিল না বলে ওই কয়েকজন বেরিয়ে গিয়েছিল। বিজয় সম্মেলনীতে বাইরে কফি দেওয়া হচ্ছিল, কফি শপ ছিল আমাদের, কফি দেওয়া হচ্ছিল, ওই গিয়ে একটু কফিটা। বিজয় সম্মেলনীতে যেটা দেখা যাচ্ছে বারবারই আপনাদের এমএলএ তাপস চট্টোপাধ্যায়, সাংসদ আপনার দলের সৌগত রায়, তাদের মুখ থেকে কিন্তু বারবারই উঠে আসছে যে দলে যদি কোনো মনোমালিন্য থাকে সেটা যাতে প্রকাশ্যে না আনার জন্য, বা যাতে যেহেতু সামনে বিধানসভা ভোট, এই ধরনের ইস্যুগুলো উঠলে বিরোধী দলগুলো একটা জায়গা করে নিতে পারে। তো এই কথাগুলো কেন? তাহলে কি সত্যি যেটা বিরোধীরা বলে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, সেটা কি? আমাদের থেকে বেশি গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে আছে, অনেক বেশি গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে আছে। আমরা দেখেছি একজন গেলে একজন যেত না, ইলেকশনে গিয়ে আসছে একটুখানি ওরা সব এক জায়গায় জড়ো হচ্ছে। নাহলে আমি দেখেছি ওদের মধ্যে গ্রুপিং অনেক বেশি, মারপিটও হয়, গণ্ডগোলও হয়, অনেক বেরিয়েছে খবর। পার্টি অফিসে, কেন্দ্রীয় অফিসে গিয়ে বিক্ষোভ জানাচ্ছে লোকেরা, এও দেখেছি আমরা। আমাদের বড় দল, বড় পরিবারে একটু আধটু মানে মনোমালিন্য ছোটোখাটো ব্যাপারে অনেক কম হয়, এটা আছে, আমাদের চিরকাল ছিল, আগামী দিনেও থাকবে না। আমাদেরটা তো ওই রকম সিপিএমের মতন রেজিমেন্টের দল নয়, মিলিটারি নয় তো এটা। আমি সেটা আসে, আবেগে টানে আসে, আমাদের দল করতে আসে। সেই আবেগে টানে যারা আসে তাদের মধ্যে কোথাও কোথাও মানে কিছু অভিমান হলো, মান অভিমান হলো, এগুলো হতেই পারে। কিন্তু ইলেকশনের সময় কিন্তু সবাই এক জায়গায় লড়াই করে দাঁড়িয়ে, তাহলে এই পরপর 3 বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় না। এবং চতুর্থবারের জন্য এখন থেকেই তোমাদের বলে রাখছি, সামনেবার পুজোর পরেতে কিন্তু আমাদের বিজয়া সম্মেলনী হয়ে যাবে। বিজয় সম্মেলন হবে, বিজয় সম্মেলন হবে। আপনাদের দলের এমএলএ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমানের তিনি জেলা সভাপতিও, তিনি বলছেন যে তিনি সম্প্রতি বলেছেন যে সিপিএমের সঙ্গে লড়াই করা নাকি অনেক সহজ ছিল, এখন ছায়ার সঙ্গে লড়াই করতে হচ্ছে। তো এই যে সিপিএমের সঙ্গে লড়াই করা সহজ ছিল, এখন লড়াইটা অনেকটা কঠিন, তার কথায় যেটা প্রকাশ পাচ্ছে। তাহলে কি সেই জন্যই এই পাঠ দেওয়া? আপনারা বারবার করে, যারা প্রবীণ নেতারা আছেন দলে, তারা বারবার কর্মীদের পাঠ দিচ্ছেন যাতে গোষ্ঠীদ্বন্দ্ব বা এই ধরনের। আমি মূলত ডিসিপ্লিনের উপর জোর দিয়ে, আমার নিজের আজকের নয়, আমি তোমাকে একটা ঘটনা বলছি, তুমি দেখিও না, পরবর্তীকালে দেখাতেও পারো। আমরা কর্পোরেশনে মিটিং করছি ওপেন রোডে, সাংমা, মানে আমার কর্পোরেশনের মিটিংয়ে এমন কোনো বড় নেতা নেই ভারতবর্ষে আসেনি। তো সাংমা বসে আছে, হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে পড়েছেন, না আসবারই কথা ছিল, ঝড়ের বেগে ঢুকে বললেন সম্বন্ধে আমাকে আগে দিয়ে দিন। সঙ্গে সঙ্গে সাংমা বললো দিদি বলে গা, তো আমার নেই বলে এক আদমি भी नहीं रहेगा, দিদি বললে কা বাদ। আমি সেদিন সাংমাকে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে চলে যাওয়ার পরেও আমার একজন লোকও যাবে না, আপনি বসে থাকবেন, যদি দেখেন একজন লোক উঠে গেছে তাহলে আপনিও উঠে চলে যাবেন। একজনও যায়নি। আমি ডিসিপ্লিনের, আমি এনসিসি করা লোক, আমি মিলিটারি করা লোক, আমি 6 বছর এনসিসি করেছি, স্কুলে করেছি, কলেজে করেছি, 2 বছর টেরিটোরিয়াল আর্মি করেছি। ফলে আমি খুব ডিসিপ্লিনটার সম্পর্কে খুব মানে বাড়ির মেয়ে, আমার ছেলে মেয়েদেরও বলি, নাতি নাতিদেরও বলি ডিসিপ্লিনটা মানার কথা। আমার দলের লোককে আমি বলতে অভ্যস্ত হইতাম। আমি বিরোধী হিসেবে বিজেপিকে কতটা এগিয়ে রাখছেন? কারণ যেহেতু সামনেই বিধানসভা এবং আপনাদের অনেকেই এটা মনে করছে যে লড়াইটা খুব কঠিন হতে চলেছে। আদৌ নয়, আমি পেছিয়ে রাখছি।
এদিকে রাখার কোনো জায়গা নেই বিজেপিকে। এই বাংলার মানুষ তাদের বাংলা বিদ্বেষী হিসেবে চিহ্নিত করে দিয়েছে। ওরা বাংলা বিদ্বেষী বারবার প্রমাণিত হয়েছে। গত কয়েক মাস ধরে সারা রাত ভারতবর্ষ জুড়ে বিজেপির শাসন যেখানে আছে প্রায় সব জায়গাতেই বাঙালিদের মারা হয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য। বাংলা বিদ্বেষী হিসেবে ওরা চিহ্নিত আগেও হয়েছে, এবারে আরও নিজেরাই নিজেদের কবর খুঁড়লো এই সব জায়গায় বাঙালিদের মেরে। বিজেপি নিজেরাই নিজেদের কবর খুঁড়লো পশ্চিমবাংলায়, যে যতগুলো সিট পেয়েছে ওরা তার ধারে কাছে তো পৌঁছবেই না। কোথায় গিয়ে পৌঁছবে তোমরা দেখো খালি। উড়িষ্যার মেয়ে বাংলায় এসে ধর্ষিতা হলেন, আপনি জানেন, দুর্গাপুর কাণ্ডে। আজকে শুভেন্দু অধিকারী দুর্গাপুরে গিয়েছিলেন এবং সেখানে বলেছেন যে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য আমি লজ্জিত, আর বাংলার মেয়ে বাংলায় এসে অন্য রাজ্যের মেয়ে ধর্ষিতা হয়েছেন, এটার জন্য মানে বাংলা হচ্ছে অপমানিত। ভারতবর্ষের 5টা ধর্ষক রাজ্য হিসেবে চিহ্নিত হয়েছে বিভিন্ন সংস্থার দ্বারা, 5টাই বিজেপি শাসিত, এবং মধ্যপ্রদেশ হচ্ছে রেকর্ড সংখ্যক ধর্ষিতা হয় বছরে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সব কটে 5টা রাজ্য বিজেপি শাসিত, সেখানে বাংলার নাম নেই। যেখানে বাংলার নাম নেই, যতগুলো রাজ্যের নাম দিয়েছে 10টা না 12টা নাম, সেই 12টার নামের মধ্যে বাংলার নাম নেই। এখনও বাংলা কেন্দ্রীয় সরকারের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে, কলকাতা হচ্ছে এখনও পর্যন্ত নিরাপদ শহর। হ্যাঁ, তো এগুলো ওদের মুখে মানায় নাকি? যারা আপনি আচরি ধর্ম নিজে অপরে শেখাও, অন্যরে শেখাও। ওরা যেসব রাজ্যের ক্ষমতায় আছে সেখানে অপরাধের সীমাহীন, সেখানে প্রতিদিন সকাল বিকেল ধর্ষণ হচ্ছে। আর এখানে এসে একটা ঘটনার কথা বলছেন, সত্যি কথাই তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, একটা হোস্টেলে থাকে একটা মেয়ে, সেই হোস্টেলের একটা ডিসিপ্লিন নেই। রাত 12টার পর একটা মেয়ে বেরোতে পারে হোস্টেল থেকে? একটি ছেলের সঙ্গে রাত 12টার পর বেরোতে পারে? এটা তো হতে পারে না কখনো। শুভেন্দু অধিকারী তো এক্ষেত্রেও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলে দিচ্ছেন যে তিনি রাত্রে নিরাপত্তা দিতে ব্যর্থ। তার মানে তাই নয়। একটা সেই মেয়েটি যদি তার বাড়িতে থাকতো, বাড়ি থেকে বেরোতো, আমি বলতাম তার বাবা মা তাকে ছেড়ে দিয়েছে, আলাদা কথা। কিন্তু যখনই সেটা হোস্টেলে আছে, সেখানে কতগুলো নির্দিষ্ট নিয়মে থাকতে হয় এবং নিয়ন্ত্রণে থাকতে হয়। সেখান থেকে সে বেরোলো কী করে রাত 12টার সময়? কেউ ফুসলিয়ে যদি বন্ধু নিয়ে বার করে দেয়, তারপরে কোনো রাস্তা খারাপ ছেলেদের সঙ্গে পাল্লায় পড়েছে বা হয়েছে, এটা এর জন্য দায় কে? সরকারের দায় নাকি? সরকার কি পাড়ায় বা প্রত্যেক মেয়ের পেছনে একটা করে পুলিশ দাঁড় করাবে নাকি? হয় নাকি এটা? হয়েছে পৃথিবীতে কথা হয়েছে নাকি? আর ভারতবর্ষে যে কটা বিজেপি শাসিত রাজ্য, সব থেকে খারাপ অবস্থা সেখানে মেয়েদের, সব থেকে খারাপ অবস্থা। খবর নাও তুমি, এনসিআরবি রিপোর্ট দেখো, সেখানেই বলা হচ্ছে যে ভারতবর্ষের 5টা রাজ্যকে ধর্ষক রাজ্য হিসেবে চিহ্নিত করেছে, 5টাই বিজেপি শাসিত রাজ্য। এসআইআর নিয়ে কি বলবেন? শুভেন্দু অধিকারী তো লাগাতার এসআইআর নিয়ে হুমকি দিয়ে যায়। এসআইআর নিয়ে যাই বলুক তাতে আমার কোনো এসে যায় না, কিন্তু এসআইআরে কত লোকের নাম বাদ দেওয়া হবে এটা বলেই ওরা ওদের নিজেদের পরিচয়টা দিয়ে ফেলছে, যে এসআইআরটা হোক, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের 1 কোটি কত হাজার তাও লক্ষ তাও বলে দিচ্ছেন, 1 কোটি কত লক্ষ তাও বলে দিচ্ছেন, অর্থাৎ প্রি অ্যারেঞ্জড। সত্যি লোকটাকে বাদ দেওয়া উচিত বা উচিত নয় তা নয়, প্রি অ্যারেঞ্জ, আগে থেকে ঠিক করা আছে। কেন্দ্রীয় সরকার দেখিয়ে দিয়েছে সব কটা এজেন্সিকে ওরা দলের একটা মানে শাখা সংগঠনে পরিণত করেছে। ইলেকশন কমিশনার তাই হবে। কিন্তু আমরা রাস্তায় থাকবো, দেখবো কেমন করে কমায়, জেনুইন ভোটারের নাম কি করে বাদ দেয়, এটা আমরা বুঝে নেবো, দেখে নেবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।